আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি কয়েকটি নক্ষত্র নিঃশেষে। লিখনিতে তেজস্মিতা মুর্তুজা। সন্ধ্যারাতে ঝড়ো বাতাস উঠল। নয়নতারার মনে হলো এর পেছনে ব্রহ্মপুত্রর হাত আছে। কারণ সারাদিনের দাবদাহ দেখে দাদু বলেছিল রাতে ঝড় উঠবে। এবার মৃত ব্রহ্মপুত্রে জল বাড়বে, জোয়ার আসবে। নয়নতারা গ্রাহ্য করেনি। গত 4 দিন ধরে প্রকৃতি পুরানো গরম পড়েছে, বৃষ্টি তো হয়নি। তাছাড়া দাদুভাই অন্য কথা বলতো, ব্রহ্মপুত্র নদ মরে গেছে। এককালে ময়মনসিংহের বুকে খুব দাপট নিয়ে বয়ে যেত এই রাক্ষস। কতবার বন্যা দিয়ে ডুবালো ময়মনসিংহকে সে হিসেবে নেই। কিন্তু আজ যৌবন হারিয়ে অসহায় কোজো বুড়ো দশা। বুকের জলে ব্যাপক ঘাটতি, তার উপর গ্রীষ্মের নিষ্ঠুর হামলায় দিনভর জল হারানোর পর ব্রহ্মপুত্রকে দেখে বড় মায়া হয়। এত এই তো গত পরশু নয়নতারা কলেজ থেকে ফেরার পথে নতুন পেইন্টিংয়ের দৃশ্য গ্রহণ করতে এক পাক ঘুরে এলো ব্রহ্মপুত্রের পাড় থেকে। একটাই কথা তার মাথায় এসেছিল, মৃত নদ। সেই নদ নিয়ে দাদুমণির এমন ঝড়ের ভয় নেহাত অহেতু বই কি। তাই 4-5টা মোমবাতি ও একটি ভরা দেশলাই বক্স বালিশের তলায় রাখা হয়নি। এখন সেটার ভয়াবহ পরিণাম ভুগতে হচ্ছে। নয়নতারা চোখ বুজতেই দেখতে পায় ব্রহ্মপুত্রের পানি উপচে উঠেছে একটু একটু করে সমতলে। এরপর পথঘাট থেকে শুরু করে মানুষের বাড়ির ঘর প্লাবিত হয়েছে। নয়নতারার এখন মনে হচ্ছে নদকে এত তুচ্ছ জ্ঞান করা উচিত হয়নি। নদ তো নদই। এই যে অন্ধকার কক্ষ, বাইরে বিকট শব্দে বাজ পড়েছে। মনে হচ্ছে পুরো পৃথিবীটা ফালাফালা করে দিচ্ছে। এর কিছু হয় পর শুরু হয় কালের ঝড়। শিল পড়ছে। নয়নতারার কানে আঙুল চেপে প্রাণপণে দোয়া ইউনুস পাঠ করছে। কাচের জানালায় শিল ছুটে এসে লাগছে। মনে হচ্ছে দুষ্ট ছেলে পেলে ইটের খোয়া ছুঁড়ে মেরে হাততালি দিচ্ছে। দাদু বলে কালবৈশাখী জোরে শিল পড়ে আমের গায়ে দাগ ফেলতে। ঝড়ের খুব হিংসা আমের উপর। নয়নতারা কাঁথার আড়াল থেকে এক চোখ বের করে দেখলো জানালার পর্দার উপর দিয়ে বিদ্যুতের আলোর রশ্মির ঝলক জ্বলে নিভে উঠেছে। খুব ভয়াবহ ব্যাপার, একদম ভূতের সিনেমার দৃশ্যের মতো। ভূতের সিনেমাতে ভূত আসার আগে এভাবে পর্দার উপর বিদ্যুতের ঝলকানি দেখা যায়। সেই ঝলকানিতে সে কক্ষের একপাশের সাইডে বাঁধিয়ে রাখা ক্যানভাসটি দেখতে পেল অসম্পূর্ণ একটি অ্যাক্রেলিক রঙে আঁকা পেন্টিং। মৃত ব্রহ্মপুত্রের পার, কেবল দূর দূর অবধি চর, মাঝে অল্প কিছু সরু পানি প্রবাহ। নদীর পাড়ে জয়নাল আবেদিনের সংগ্রহশালার এক টুকরো দৃশ্য ক্যানভাসের এক কিনারায় উকি মারছে। আর আরও একদিন লাগবে পেন্টিংটি সম্পূর্ণ করতে। ছোটবেলায় টিভিতে নয়নতারা ছোট চাচার সাথে ম্যান ভার্সেস হোয়াইট শো দেখত। সেখানে একবার বিয়ার গেলস বলেছিলেন বিদ্যুৎ চমকানোর কম বেশি 6 সেকেন্ডের মাঝে মেঘের গর্জন শোনা যায়। সে ছোট চাচাকে জিজ্ঞেস করেছিল, চাচু এমন কেন হয়, দুটো একসাথে কেন হয় না? রোয়াদকে টিভি দেখার সময় ডিস্টার্ব করা হলে সে অত্যন্ত রেগে যায়। বিশেষ করে সায়েন্টিফিক কোনো প্রোগ্রাম দেখার সময়। এরকম প্রোগ্রামগুলো দেখার সময় তার মুখ হা হয়ে থাকে। অনায়াসে এক ঝাঁক মশামাছি তার গালে আশ্রয় নিতে পারবে এমন হা। রিয়াদ বিরক্ত হয়ে বলেছিল, এজন্য তোর সাথে কিছু দেখতে বসি না। এত প্রশ্ন করবি না, চুপচাপ দেখতে দে। নয়নতারা জেদ ধরল, বলো না, তুমি নাকি বিজ্ঞান পারো খুব, তাহলে বলো। রিয়াদের ইগো হার্ট হলো। সে তার বিজ্ঞান মনস্ক মানসিকতা নিয়ে খুবই গর্বিত। বিজ্ঞান তার সবচেয়ে টুরুলাভ প্রেমিকা। সে ভাতিজিকে বুঝালো বিদ্যুৎ চমকায় মেঘের ঘর্ষণের ফলে চার্জ উৎপন্ন হলে আলোর তরঙ্গ সৃষ্টি হয়। কিন্তু আলোর বেগ শব্দের বেগের চেয়ে বেশি, যে কারণে পৃথিবীতে বিদ্যুতের আলোর ঝলকানি আগে এসে পৌঁছায় এবং শব্দটা
আসতে কম বেশি 6 সেকেন্ডের মতো সময় লাগে। তাই বিদ্যুৎ চমকানোর আলো আগে দেখা যায় আর মেঘের গর্জন পরে শোনা যায়। আর একটা প্রশ্ন করলে দোতলা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে আসবো। ব্যাপারটা আজ কাজে আসলো। প্রতিবার আলো ঝলকানোর পর নয়নতারা গুনতে লাগলো। 1, 2, 3, 4 সেকেন্ডের মধ্যেই কানে তালা ফাটিয়ে ফাটিয়ে বাজ পড়েছে। এটা খুব ভালো পদ্ধতি মনে থেকে ঝড়ের ভয় দূর করার। পাশে দাদু ঘুমাচ্ছে বেহুশের মতো, কিন্তু নয়নতারার এখন কান্না পাচ্ছে। এসব ঝড়ের দিনে ছোট চাচার অনুপস্থিতিতে নয়নতারাকে দমবন্ধকর অনুভূতি দেয়। ছোট চাচা আজ তাদের পরিবার থেকে বহু দূরে। তার ঠিকানা নয়নতারা জানে না, অবশ্য জানার প্রয়োজনও মনে করে না এখন আর। সে ঠিক করেছে সে আর স্বার্থপর বুয়াদের কথা ভাববে না। তার কোনো ছোট চাচা ফাচা নেই। তার ছোট চাচার জন্য তার কষ্ট হয় না। এ বাড়িতে কেউ খেয়ালই করেনি চাচা চলে যাওয়ার পর বাড়িটা যেমন মরে গেছে। নয়নতারা গুটিয়ে গেছে, চুপচাপ থাকে সে। তার ক্যানভাসগুলোতে সেজে ওঠা চিত্রকর্মগুলো এক একটা কেমন বিষণ্ণ। সেও লাফঝাপ পেরে আম্মুর বকা খায় না। নয়নতারাকে ছোট রেখেই সেই বিদ্রোহী লোক সংসার ছাড়ল। এতগুলো বছর পরেও নয়নতারা বড় হতে পারল না। তার এখনও সঙ্গী হিসেবে ছোট চাচার ঘাটতি বোধ হয়। বাবা মেজাজি লোক, সবাই বলে তাকে খুব ভালোবাসে, কিন্তু সে জানে তার কোনো ভুল হলে তার সাথে বাবার নিষ্ঠুরতার কোনো কমতি হবে না, যেমন রুয়াদের সাথে হয়নি। রুয়াদকেও বাবা অনেক ভালোবাসতো, কিন্তু একটা ভুলকেই ক্ষমা করেনি। সেটা ঠিক কেমন ভুল ছিল আর কি ছিল বোঝেনি কখনো নয়নতারা। এখন এ বাড়িতে আর কারোই রুয়াদের কথা মনে পড়ে না, শুধু সেই রোজ রাতে কান্না করে বেপরিয়া ছেলেটার জন্য। তার নাম রুয়াদ রেখেছিল। নাম রেখে রুয়াদ ঘোষণা করলো, নয়ন, তুমি শুধু আমার নয়নতারা, আর কারো না। শুধু নয়নতারা বলে ডাকবে না নয়নকে। নিজেদের ডাকার জন্য শুধু নতুন নাম বেছে নাও। আজ রুয়াদ ছাড়া সবাই ডাকে। নয়নতারার কান্নার বেগ বাড়ল। রুয়াদ যে এত পাষণ্ড তা ভাবলেই তার অবাক লাগে। একবার টেলিফোনও করে না। আগে রোজ অপেক্ষা করতো নয়নতারা, এখন অভিমানে সেটাও আর করে না। কারণে সে জেনে গেছে, কারণ রুয়াদের কথা সবসময় মনে পড়লেও রুয়াদ তাকে এবারে সকলের মতো কঠোরভাবে ঘৃণা করে। নয়তো কল করে লুকিয়ে নয়নতারার খোঁজ নেওয়া যায়, তা না, তা তো নেয় না। ছাদ বাগানের এক কোণে কিছু ফুল গাছ লাগিয়েছিল নাফি, কারণ ফুল গাছ চাষের মাধ্যমে মধু সংগ্রহ করা যায়। ফুল গাছ সে লাগিয়েছে, এখন শুধু অপেক্ষা ফুল গাছ বড় হলেই সে মৌমাছির মতো মধু সংগ্রহ করবে। তারপর গোপনে বাজারে গিয়ে সেগুলো বিক্রি করে রিমোট কন্ট্রোল গাড়ি কিনে আনবে। কিন্তু এ কি হায়, কোন অসভ্য যে ফুল গাছগুলো লণ্ডভণ্ড করে দিয়েছে। নাফির কান্না পাচ্ছে, তুফান বেগের কান্না। কিন্তু এভাবে একা কাঁদলে মানে মানে হয় না, একা কাঁদার মানে হয় না। বাড়ির লোকের সামনে গিয়ে কান্নাটা পুরো বেগে ছাড়তে হবে, তাহলে নতুন ফুল গাছ পাবার সম্ভাবনা আছে। বাড়ি ঘরবাড়ি নড়েচড়ে উঠল, এত জোরে কাঁদতে কাঁদতে ভেতরে ঢুকলো। এনি দৌড়ে এসে এক ধমক মারল, এই বাবু, কাঁদছো কেন তুমি? মুশকিল হলো তো, বলবো তো বলবে তো কি হয়েছে, কাঁদছো কেন? নাফি কান্না থামালো। তারও খানিক পর, ততক্ষণে বাড়ির বড়রা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নাফি আজ কান্না থামানোর বদলে যা আবদার করবে তাই দেওয়া হবে তাকে। নাফি সুযোগ বুঝে কান্না থামিয়ে বলল, আমার ফুল গাছ এ কে যেন নষ্ট করেছে। মাম, দাদুর বন্দুকটা বের করে দাও তো, আমি তার মাথায় গুলি উড়াবো। প্লিজ দাও, শুধু অন্তত একটা গুলি হলেও উড়াবো। রেশমি ভয় পড়ছিল, বসার ঘরের সোফায় বসে। সে বলল, দিয়ে দাও ভাবি, তোমার ছেলে শুধু সেই লোকটার গুলিই উড়াবে, বাকিগুলো কোনো ক্ষতি করবে না। এনি গম্ভীর মুখে তাকিয়ে বলল, মজা লাগছে তোর? না, মজা লাগছে না, বিরক্ত লাগছে, আমার বই পড়ায় ডিস্টার্ব হচ্ছে। এনি জিজ্ঞেস করলো, এই নাফি, কে শিখিয়েছে তোকে এসব? মার খাওয়ার অনেক দিন না, মার খাওয়ানি অনেক দিন না?
অসভ্যতামির একটা লিমিট আছে। ক্রস করছো দিন দিন। ফুল গাছ দিয়ে কি হবে? মধু পাওয়া যাবে। এনি অবাক হয়ে গেল। মধু পাওয়া যায়? এসব বিভাগ কে ঢুকিয়েছে মাথায়? আদ্র বলেছে, সত্যিই পাওয়া যায় মাম। চুপ! পরামর্শ নেবার মতো আর কাউকে পেলে না তোমার ওই হারাম চাচা ছাড়া? তার কথাও ধরতে আছে। কি আশ্চর্য! আর একবার কান্নার সাউন্ড এলে মার খাবে তুমি। নাফি, মধু ফ্রিজে আছে, বের করে খাও। কি একটা অবস্থা! মধু নাকি ফুল গাছ থেকে বের করে খেতে হবে। ওই লোকটা কোথায়? আমি মধু খাবো না মাম। অ্যাঁ, আমি খাওয়ার জন্য মধু চাইনি। তো কেন চাও? নাফি কথা বলছে না। নওফেল খেতে খেতে নাফির দিকে তাকাচ্ছে বারবার। এতে নাফির রাগ সাংঘাতিক বাড়ল। কারণ বাবার তাকানোটা সুবিধার না। বাবা মিটমিট করে হাসছে। নাফির দুঃখে কোনো কদর নেই তার কাছে। সে চেঁচিয়ে উঠল, বাবা, হাসবে না একদম। তুমি কি জানো কতটা খারাপভাবে আমার ফুল গাছগুলোকে উপচে ফেলা হয়েছে? নওফেল অবাক হয়। হাসছি নাকি? না তো। আচ্ছা বলো, কতটা খারাপভাবে উপচে ফেলা হয়েছে? সে মাম্মাকে জিজ্ঞেস করলো, মাম, বাবা কি মজা করছে আমার সাথে? মাম কথা বলল না। মাম এখন নাফির দিকে কড়া চোখে তাকিয়ে আছে। তাই সে নিজের বাবাকে দমক মারল একটা। চুপ! তুমি মনে মনে হাসো, আমি জানি। নওফেল শেষমেশ কথা দিল, সে ফেরার পথে তোমার জন্য ফুল গাছ আনবো। এখন চুপ করো, এসো নাস্তা করবে। নাফি শান্ত হলো ঠিকই, কিন্তু সে বোকা নয়। এটা বের করার দরকার কে আসলে ফুল গাছগুলোর এই হাল করেছে। নয়তো আবার ফুল গাছ আনার পর যদি একই হাল হয়? সে ছুটল। বনদের কাকু করতেই পারে কাজটা, কিন্তু তার প্রথম সন্দেহবাজ আদ্রিজ। এই নাফি কোথায় যাচ্ছ? অদ্রকে ডেকে আনি মাম। একটু অপেক্ষা করো। ও সারা রাত ছাদে বসে বসে সিগারেট খায় আর কি করে। ওই করেছে এ পাজি কাজ। তার দাদি তাকে খুঁজে দিল। আদ্র ডাইনিং রুমে কমন বাথরুমে ঢুকেছে। দেখ মরে গেছে, মরে পড়ে আছে কিনা ভেতরে। নাফির আবার কান্না পাচ্ছে, কারণ আদ্র একবার ওয়াশরুমে ঢুকলে কমপক্ষে 2-2.5 ঘন্টার নিচে বের হবে না। ততক্ষণে বেচারা মহলটাই নষ্ট হয়ে যাবার সম্ভাবনা আছে। এতক্ষণ ধরে ভেতরে কি করে জানা নেই। নাফির ধারণা আদ্র ঘুমায়, কারণ সে সারা রাত ঘুমায় না, তাই ওয়াশরুমে বসে বসে ঘুমায়। নাফি বাথরুমের দরজায় ধুমধাম কিল বসালো। ভেতর থেকে আদ্রিজ গম্ভীর গলায় বলল, আমি তোর ফুল গাছ নষ্ট করেছি মোটু? ওখানে ঘ্যান করে লাভ নেই। যা এখান থেকে। আর যেন ধাক্কার আওয়াজ না আসে। নাফির ধাক্কার বেগ বাড়ল, কিন্তু লাভ নেই। নাফি আদ্রিজকে ভয়ও পায়। কথা না শুনলে বেরিয়ে নাফিকে ধরে মাথায় তুলে খ্যাক করে এক আছাড় মারা আদ্রিজের খুব বড় ব্যাপার নয়। আদ্রিজ ঘন্টা না পেরোলে বেরোবে না। সবাই এখন বসে আছে সোফাতে। আজ আদ্রিজের বিচার হবে। এই ফাঁকে নাফি দাদুভাইকে ডেকে এনেছে। আজ আদ্রিজের একটা কঠিন বিচার হওয়া দরকার। সে দাদুর কাছে পরিপাটি হয়ে অভিযোগ জানিয়ে রাখল। এখন শুধু আদ্রিজ বের হলেই বিচার শুরু হবে। কিন্তু সবার ধৈর্যের বাঁধ ভাঙছে। 7টার প্রধান এক ধমক মারলেন, এই ছেঁড়া, হাঁক দে কেন? মানুষের এত দেরি লাগে? হাগিস নাকি ঘুমাস ভেতরে? পাংচুয়ালিটি এত খারাপ কেন হবে জুয়ান মানুষের? আদ্রিজ তারও কমপক্ষে 20 মিনিট পর বেরোলো। পরনে শুধু একটা হাফ প্যান্ট, গায়ে কিছু নেই। ঘাড়ের উপর লম্বা চুল, দাড়ি 1 মুঠোর বেশি হয়ে গেছে। চুল দাড়ি ঘাড় মিলিয়ে একটা বিশাল বন তৈরি হয়েছে মুখ ও ঘাড়ে। এছাড়া বুকের উপর বিশাল বিশাল কালো পশম। ঘাড়ে তোয়ালা ঝুলছে, সেটাও নোংরা। 2 চোখ রক্তের মতো টকটকে লাল। কোমরে কোটরে ঢুকে আছে। ঠোঁটে কুচকুচে ভয়ানক দেখতে লাগে, কিন্তু শরীর একদম চাঙ্গা। ভাবসাব দেখলে মনে হয় এক রাজ্যে কাজ সে হাতে নিয়ে ফেলবে ক্লান্তিহীন। ধুলতে ধুলতে এগিয়ে আসলো ড্রয়িং টেবিলের দিকে। দেখে বোঝা গেল এখনও গোসল করেনি। তাহলে এতক্ষণ কি করেছিল ভেতরে? মেজাজ সবারই খারাপ হলো। আদ্রিজ
চলমনে একটা ভাবসাব গম্ভীর হয়ে বলল, কি সমস্যা বড় চাচা? সাত্তার প্রধান সাহেব রাগে কিছু বলতে পারলেন না। এনি কড়া গলায় চেঁচিয়ে বললেন, আপনি ওকে কিসব শেখান বেয়াদব লোক? আপনার কি কাণ্ডজ্ঞান হবে না? বাইরে তো লোকের মেলা। গভীরভাবে গভীরভাবে আপনাকে ভেতরে এসব বাদরামি খবর রাখে। ওকে এসব শিখিয়েছেন কেন? আজিজ কানে আঙ্গুল চালিয়ে বলে, আস্তে কথা বলুন। আমি খারাপ কিছু বলিনি। আপনার ছেলেকে পরিশ্রমী হতে শেখাচ্ছি। পরিশ্রমে বড্ড অভাব কিনা এই দেশে? সাত্তার সাহেব ধমক দিলেন, থাপ্পড় খেতে চাস অদ্র? না, জিজ্ঞেস করলে কেউ কখনো স্বীকার করবে না সে থাপ্পড় খেতে চায়। আমিও করব না। সাত্তার সাহেব দাঁত কিরমির করে বললেন, শোনো, তোকে আমি 1 মাস সময় দিলাম। এর মধ্যে তুই সভ্য মানুষ হবি। আর তা না হতে পারলে তোর পাছায় লাথি মেরে তোকে এই বাড়ি ছাড়া করা হবে। আজ আমি গুন আজ থেকে আমি গুনব। 1 মাস সময়। সাত্তার সাহেব রাগে কাঁপতে লাগলেন। আদ্রিজ কোনো জবাব না দিয়ে হেলে দুলে হেঁটে গিয়ে টেবিলে বসল। সাত্তার সাহেব উঠে গেলেন, বন্ধের নেমে এলো। আদ্রিজ সোজা গিয়ে টেবিলে বসে রেশমিকে বলল, बहन जी खाना गिलाइए, हम गरीब भूख से मर जा रहे। আদ্রিজ এখন প্রচণ্ড উৎফুল্ল একভাবে আছে। কতক্ষণ থাকবেন বলা যাচ্ছে না, কিন্তু যতক্ষণ থাকবেন ততক্ষণ অতিরিক্ত ফুর্তিতে থাকবেন। অকারণে হাসতেও দেখা যেতে পারে। তুলনামূলক বেশি কথা বলবে। চরম এক আত্ম অহংকারী ভঙ্গি দেখা যাবে। রেশমি মুখ কুঁচকে বলল, পাকিস্তানের আওলাদ, তোমার ফাঁসি হবে রাজাকার বলে। এই তুমি ওয়াশরুম থেকে বের হলি, অজু করেছ খাটাস? নাফি বন্দুক খুঁজতে আছে। আজ আদ্রিজের মাথায় একটা খুলি উড়িয়ে ছাড়বে। সে অবশ্য জানে না খুলি কি আর কয়টা থাকে মানুষের। আদ্রিজ রুটি ছিঁড়ে পানি ভিজিয়ে নরম করে চিবোতে চিবোতে অ্যানিকে বললেন, সেদিন মার্কেটে গিয়ে আপনার ছেলেকে একটা রিমোট কন্ট্রোল গাড়ি পছন্দ হয়েছে। আপনি কিনে না দিলে টানতে টানতে বাড়ি এনেছেন। সে সে তো রোজই হয়। কিনতে কিনতে একটা দোকানই কিনে ফেলেছে খেলনার। রোজ কিনে কি ফ্যাক্টরি বানাতে বলছেন? না, তা বলছি না, কিন্তু ও আমার কানের গোড়া বনবন করছিল। আমি আমি ওকে চমৎকার একটা বুদ্ধি দিয়েছি। নাফি, তুই ফুল গাছ চাষ কর, ওখান থেকে মধু ফাপি, সেটা বিক্রি করে গাড়ি কিনতে পারবি। খারাপ না বুদ্ধিটা? এনি হতবাক হয়ে আদ্রিজকে দেখল। লোকটা তার দেখা সর্বাধিক অদ্ভুত মানুষগুলোর একজন। তাই বলে কেউ এমন উদ্ভট বুদ্ধি কোনো বাচ্চাদের দিতে পারে? এনি চট করে একটা চামচ তুলে ছুঁড়ে মারল আদ্রিজের দিকে। আদ্রিজ দক্ষ হাতে চামচটা ধরে ফেলে বললেন, আমার দেয়া বুদ্ধির উপকার আছে, বহুমুখী উপকার। বন্ধের এখন প্রোগ্রাম গিলছে আর হাসছে। এ অবস্থায় তাকে সাত্তার সাহেব দেখলে কয়েকদিনের জন্য বাড়ি থেকে বহিষ্কার করবেন। কারণ সে জীবনে দাঁত ব্রাশ করে সকালে খাবার খায় না। দুপুরে গোসলের সময় মনে পড়লে 2-1টা ঘষা মারে দাঁতে। অ্যানি বলল, আপনার উপকারে একদিন আমার একদিন। আপনার উপকারের একদিন কি আমার একদিন? আজরাত মাথা নাড়লেন। উপকারের কোনো একদিন থাকে না চাচাতো ভাবি। যা হোক, উপকার শুনুন। প্রথমত, ও পরিশ্রম ও নিজের উপর ভরসা করতে শিখবে। দ্বিতীয়ত, আমাদের দেশে গাছ কাটা হয় প্রচুর, তাই নাফির মতো বাচ্চা বৃক্ষরোপণ করে একটা মহান কাজে অংশ নিতে পারবে। আর তৃতীয়ত এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ, ওই গাছে জীবনেও মধু হবে না, ওর গাড়ি কেনা হবে না, কিন্তু আশায় বুক বেঁধে চুপ থাকবে। এনির কপালে হাত চেপে বসে রইল। রেশমি ও সাত্তার সাহেব অনেক আগেই উঠে গেছে। নাফির দাদি নাসিম আর নাসিমারা বেগম পোড়া বেগুনের মতো নরম গরম হয়ে বসে আছেন। তিনি আদ্রিজকে দু চোখে সহ্য করতে পারে না। ওরকম বনমানুষ সহ্য করার মানে হয় না। কামকাজ নেই, কোনো নিয়ম নীতি নেই। ওনার 55 বয়সে জীবনে দেখা সবচেয়ে বিকট চরিত্রের একটা মানুষ আদ্রিজ। তার চেয়ে বড় কথা, এত বড় দামড়া ছেলে একটা বিয়ে করতে চায় না। এখন একটাই উপায়, ওকে কবিরাজের কাছে নিয়ে গাছ ও পানি পড়া খাওয়ানো। তিনি তাকে
আছেন, তাকে তাকে আছেন। কোনো একদিন টুকুস করে ধরে নিয়ে গিয়ে আদ্রিজকে তকবির করিয়ে আনবেন, যাতে পরদিন সকালে সুর করে এসে পায়ে পড়ে, বৌমা প্লিজ একটা বিয়ে করিয়ে দাও, আমার আর কুমার থাকা সম্ভব হচ্ছে না। কিন্তু নাসিমারা বেগম এতে সন্দেহ আছে কবিরাজের তদবির আদতে আদ্রিজের উপর কাজ করবে কিনা। নাফি দাদুর বন্দুক না পেয়ে মোটা একটা পাইপ এনে আদ্রিজের মাথায় ফাটানোর জন্য। আদ্রিজ দৌড়ে আবার বাথরুমে ঢুকতে ঢুকতে বলল, সর মোটু, আমি কিছু করিনি। কাল রাতে জব্বর একটা ঝড় হয়েছে, তো রাতে গাছের সাথে সুবিচার ঝড় করেছে। এখন তুই ঝড়কে একটা ধন্যবাদ জানিয়ে হাঁ করে আব্বা ডাক। নাফি আদ্রিজের কথা বিশ্বাস করার মতো বোকা না। সে বাথরুমের দরজার সামনে 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 পাইপ নিয়ে দাঁড়িয়ে রইল। আদ্রিজ গোসল করে বেরোনোর সাথে সাথে তার মাথা ফাটানো কার্যক্রম আজ। হক ম্যানশনে এখন সদস্য সংখ্যা 4, বাবা মা, দাদা এবং নয়নতারা। এদের পরিবার সদ্য আত্মীয়দের বয়স হিসেবটা একটু গোলমেলে। এই যেমন নয়নতারার বাবা ওয়াসিম হক সাহেব চেয়ে রোয়াদে গুনে গুনে 17 বছরের ছোট, যেখানে ওয়াসিম সাহেবের মেয়ের বয়স 17। এটা কোনোভাবেই মানা গেলেও বাকি সম্পর্কগুলো আরও গোলমেলে, কারণ নয়নতারার দাদু ও দাদির ছোট ভাইয়ের মধ্যে বয়সের তফাতও এমনই, যার ফলে তার দাদি বুড়ো হয়ে গেলেও ছোট দাদা দাদি বলতে গেলে এখনও জোয়ান মহিলা। কিন্তু আবার আরেক দিকে দাদুর বড় বোনের নাতি, দাদুর ছেলে, অর্থাৎ রুয়াদ ভাইয়ের জুটির। সোজা কথায় এদিকে যেমন রুয়াদের চাচা তার ভাইয়ের বয়সী প্রায়, অন্যদিকে ফুপুগুলো দাদির বয়সী। সেক্ষেত্রে ফুপাতো বোনগুলোর ছেলে মেয়েগুলো রুয়াদের নিজের ঝুটির। এক একটা সন্তান জন্মের মাঝে মাঝে এত বয়সের অবসানে কেন গিয়েছিলেন পূর্বপুরুষেরা, বিষয়টা ভাবনার। সকাল সকাল এবারের সাধারণত চা হয় না, বাড়িতে এখন নিয়ম গণ্ডিয়ে বাঁধা। এটার একটা কারণ আছে। ওয়াসিম হক একটা প্রাক্তন আর্মি অফিসার। কোনো কারণে চাকরি ছেড়ে ব্যবসা শুরু করলেও তিনি নিয়ম ও মেজাজ পেছনে ফেলতে পারেননি। এ বাড়ি ভুল ও নিষেধাজ্ঞা অমান্যর সুযোগ নেই। রণশীলতার চরম পর্যায়ে। নয়নতারার দাদাও ছিলেন এমন লোক। শুধু রোয়াদটা ও অমন হতচ্ছাড়া কোত্থেকে হয়েছে বলা যাচ্ছে না। সে না বাবার নিয়ম মেনেছে না ভাইয়ের। চা খেতে খেতে ওয়াসিম সাহেব জিজ্ঞেস করলেন, নয়ন কলেজে যাবি না আজ? নয়নতারা পাশে বসেছিল। সে এখন রং তুলি দাঁতে ঠেকিয়ে ভাবনার নিমগ্ন। ক্যানভাসের ভেতর চোখ দুটো গেঁথে গেছে। পেন্টিংয়ে ব্রহ্মপুত্রকে বেশি শুকনা লাগছে। এটা নয়নতারা ভালো লাগছে না। একটি নদ এমন জলহীন হতে পারে না, আর কিছু জল বাড়াতে হবে, কিন্তু তাতে বাস্তবতা বজায় থাকবে না। এ নিয়ে সে বড় দ্বন্দ্বে পড়েছে। ওয়াসিম সাহেব গোপনে মৃদু হাসলেন। নয়নতারার হাতে চিকন চিকন নরম আঙুলগুলোতে রঙের চিটচিটে ফোঁটা লাগিয়েছে, ওনাতেও লাগিয়েছে। তা দেখে ওর মা চেঁচাবে একচোট। চুলগুলো এক ক্লিফে আটকে রাখার পরেও তা কিভাবে বিক্ষিপ্ত এলোমেলো হয়ে গেছে, মনে হচ্ছে একটি জোয়ার ভাটা নদীর ভাত দেওয়ার চেষ্টা। চুলগুলো সুন্দর হয়েছে মেয়েটার। পরনে এক হালকা গোলাপি স্কার্ফ ও সাদা কুর্তি, জর্জিয়াটে গোলাপি ওড়না খানি বিছিয়ে পড়েছে মেঝেতে। নয়নতারা আঁকতে দেখে বড় ভালো লাগে হক সাহেবের। কেন তিনি জানে না। আঁকাআঁকি শিখেছে নয়নতারার চাচার কাছে। পরে তিনি শখ করে আর্ট একাডেমিতে ভর্তি করিয়েছেন ছিলেন, কারণ আঁকাআঁকির প্রতি নয়নতারার নিজস্ব শিল্পগুণ ও আগ্রহ তীব্র। পুরো বাড়িটা তার আঁকা চিত্রকর্মের ক্যানভাসে ভরা। সে বেশিরভাগ চিত্রকর্মই অ্যাক্রিলিক রঙে করে, কিন্তু ব্রহ্মপুত্র নদ আঁকতে আজ বসেছে অয়েল প্যালটেস নিয়ে, একটু বেশি মনোযোগে। নয়নতারা খেয়াল জ্ঞান বেশি প্রখর। হক সাহেব 5 মিনিট আগে করা প্রশ্নের জবাব সে 5 মিনিট পরে দিল। ব্রহ্মপুত্রের জল কম বেশি আকার দ্বন্দ্ব মিটিয়ে নিয়ে জল কমই থাকবে, কেননা রোয়াদ বলতো
একজন শিল্পী যখন চিত্রকর্ম করবে তাতে যথাসম্ভব বাস্তবতার ছোঁয়া রাখাটাই কর্তব্য। কেননা একটা চিত্রকর্ম মাধুর্য তার বাস্তবতাকে রঙের আঁচড়ে তুলে আনবে। নয়নতারা চিত্রের রেফারেন্স হিসেবে ব্রহ্মপুত্রের বাস্তব যেমন দেখেছে তেমনটাই আঁকবে বলে ঠিক করে। চনচনে স্বরে বাবার জবাব দিল, না বাবা, গ্রীষ্মকালীন ভেকেশন শুরু হবে আগামীকাল থেকে। আজ যাব না, আমার পেন্টিংটা শেষ করতে হবে আজ। হক সাহেব বললেন, নতুন হোম টিউটর ম্যাম ভালো তো? ইও ভালোই তো। ভালোই তো। কেন বলছো? কেন আবার? হাসলেন ওয়াসিম সাহেব। ভালো না হলে ছাড়িয়ে দিতে হবে। নয়নতারা দাদি রুবিনা বেগম পান চিবোতে চিবোতে গুমরা মুখে বাঁকা চোখে দেখলেন একবার ছেলেকে। মনে মনে বললেন, তোরে বাড়ি থেকে ছাড়িয়ে দেওয়া দরকার। ব্যাককল, সময় আছে, ভালো হ। নয়ন, কপালে তোর শনি আছে। ওয়াসিম সাহেব কেবল নয়নতারার সাথেই টুকটাক হাসেন, কথা বলেন। বাকিরা ভয়ে কাঁপে। অবশ্য নয়নতারার সাথে হাসার একটা গুরুতর কারণ আছে। সে বাড়ির সবচেয়ে ছোট সদস্য। এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ভুল নেই তার। তাই তো ক্ষোভও নেই তার উপর। হক সাহেব আবার রাখলেন, নয়ন। বেখালি চিত্রকর্মে রংমাখা হাতের পিঠে কপালের চুলগুলো সরিয়ে জবাব দিল, হ্যাঁ বাবা, কাল ভালুটা যাব আম বাগান দেখতে। এবার খুব বেশি আম হয়েছে। আবার এবছরই জ্বর বেশি, সব আমের দাগ হয়ে গেছে। খবর পেলাম তুই যাবি সাথে। গ্রীষ্মের ছুটিতে ঘুরে এলে একটু মন ভালো হবে। প্রস্তাবটা ভালো, কিন্তু নয়নতারা চমকে উঠল। সে দরকার পড়ল দুটো কালো রঙের ভালুকের সাথে 1 ঘন্টা খাঁচায় বন্দি থাকতে পারে, কিন্তু বাবার সাথে কোথাও নয়। সে খুব বিশ্বাসযোগ্য ভঙ্গিতে বলল, আমার তো প্রাইভেট কোচিং মিস যাবে বাবা, পড়ালেখার খুব চাপ। ওয়াসিম সাহেব চায়ের কাপ নামিয়ে বললেন, তাহলে কোনো দরকার নেই, মনোযোগ দিয়ে পড়ো, পরে টরে যাওয়া যাবে। একটা ফকির এসেছে দরজায়। সে এসে গীত গাইছে, কত টেহা কত পয়সা অকালে চলি যায়, অসহায়রে দান করিলে আখিরাতে পাওয়া যায়। শুনতে খুব মধুর সুমধুর। কিন্তু রান্নাঘর থেকে কাজের মহিলাটি মুখ ঝামটি মেরে বলল, যান যান, অন্য কোনোহানে দেখেন, হবে আইজ এই বাইতে কিছু দিয়াম না। ওয়াসিম সাহেব মুখটা এক মুহূর্তে লাল টকটকে হয়ে গেল। নয়নতারা রং তুলে দাঁতে ধরে কাজের মহিলার আত্মার মাগফেরাত কামনা সাথে সাথে 4বার দোয়া ইউনুসও 2বার সূরা ফালাক পড়ে নিল। ওয়াসিম সাহেব বজ্রকণ্ঠে এক দমক মারলেন, বাড়ি থেকে কিছু দেবে না সেটা তুমি বলবে? হ্যাঁ। মহিলা কেঁদে ফেললেন না, শুধু কোনো রকম বলল, না স্যার, রোজ দেই। আইজও আইজ কি? হ্যাঁ, সব বাড়ি থেকে যদি এভাবে অন্য কোথায় পাঠানো হয় ওদেরকে, তাহলে অন্য কোথায়টা আসবে কোথায়? তিনি বেগম এগিয়ে এসে মিনতি করছেন, আচ্ছা মাফ করো, ভুল মাইনসেরই হয়। শান্ত হও, আমি দিয়ে আসছি। থামো, তার কোনো দরকার নেই। তোমাদের হাতে মানুষের ভালো হতে পারে না, এ আমি জানি। যে হাতে মালিকের মনে দানের অভিপ্রায় নেই, সে হাত দিয়ে দান নয়, হবে বন্ডামি। তিনি কৌটো ভরে চাউল ও কিছু টাকা নিয়ে গিয়ে ভিক্ষুককে দিয়ে বললেন, এ বাড়ি থেকে যদি আবার কখনো খালি ফিরে যেতে হয়, তবে পরের বার শুধু আসবে কথাটা আমাকে জানাতে। কাজের মহিলাটিকে কাজ ছাড়িয়ে দেওয়ার কথা এখন। তবে হুদা সাহেব দিলেন না, কারণ হরিণ শিকার অপরাধে ভাগ্যে হত্যা করা যায় না। ওয়াসিম সাহেব মেজাজ সামলাতে দ্রুত দোতলায় উঠে গেলেন। সকলে শ্বাস ছাড়ল। যতক্ষণ তিনি বাড়িতে থাকেন, সকলে বোবা ও মহান প্রাণী এর বাড়ির। এমনি কি গোটা পাড়াশুদ্ধ ও রাস্তার লোকেরাও তাকে দেখলে শতভাগ শ্রদ্ধমানব হয়ে যায়। এটারও কারণ আছে, রাস্তাঘাটে ওনার প্রতিপত্তি আরও উল্লেখযোগ্য। যারা চেনে তারা জানে, একবার এক রিক্সাওয়ালাকে এক চড়ে বেহুশ করে ফেলার রেকর্ড আছে। অটোরিক্সাওয়ালার অপরাধ হলো গন্তব্য থেকে পৌঁছানোয় বারবার জিজ্ঞাসা করা, ছাড় এখানেই, আর কত দূর? আমার তো ঠকা হইব। আপনি তো এত দূরের কথা কন নাই, ভাড়াটা তো কম চাই এলাইছি।
এ ভাড়ায় এত দূর যাইতাম না। বোকা পাইয়া মানুষ ঠকান। ওয়াসিম সাহেব আস্তে করে নেমে গিয়ে ভাড়া মিটালো। আর তখন রিক্সাওয়ালা বলল, আচ্ছা আপনি যাইবেন আর কত দূরে? ওঠেন, নিয়ে নামাই দিয়াহি, 10টা টাকা বাড়াইয়া দিয়েন। ওয়াসিম সাহেব এক চড় খেয়ে রিক্সাওয়ালা দপাস করে পড়ে গিয়েছিল, কিন্তু তারপর লোকটার কি হয়েছে তা দেখার সুযোগ পাওয়া যায়নি। নয়নতারাকে টানতে টানতে নিয়ে চলে হেঁটে এগিয়ে এসেছিলেন হক সাহেব। রিক্সাওয়ালার গন্তব্যে পৌঁছে দিয়ে 100 টাকা চাইলেও হক সাহেব আপত্তি করতেন না, কিন্তু নামার পর আবার উঠতে বলায় বড় অপরাধ। আজ গত রাতের মতো ঝড় বৃষ্টি নেই, বাবা গ্রামের বাড়ি গেছেন, তাই কেউ আজ নয়নতারাকে 10টার সময় ভাত খাইতে ধমকে ঘুমাতে পাঠাবে না। আজ কয়েকবার দেখতে আসবে না এবং এসে অনেকক্ষণ শিওরে বসে থেকে যাওয়ার সময় মাথায় কয়েকবার হাত বোলাবে না। আজ নয়নতারা তার ক্যানভাসে বসলো না, উদাস চিত্তে কতক্ষণ বারান্দায় বসে রইল। এলাকা থেকে বিশাল বিশাল আয়োজন ঘুরছে, সবার পরিকল্পনা হয়েছে, কিন্তু সে স্বপ্ন অথবা কল্পনা করতে পারে না যাবার কথা, কিন্তু তার যেতে ইচ্ছে করে। আগে হতো না, এরকম অবাধ্য ইচ্ছেরা আজকাল জাগে। কী সব ভয়াবহ অবাধ্য ইচ্ছেরা যে জ্বালায় আজকাল তাকে। ছোট থেকে বাবা এত কড়া শাসনে মানুষ করেছে, তবু কেন এমন নিষেধাজ্ঞার প্রতি অধম্য ঝোঁক এসেছে তা বোঝা যাচ্ছে না। বয়সের দোষ বোধ হয়। আশা করি ভালো লাগবে। তেজা আপার উপন্যাস খুবই সুন্দর লেখা। আমার পড়তে অনেক হয়তো সমস্যা হয়েছে, অনেক ভুল ত্রুটি হতে পারে, সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। নতুন গল্প, ওনার লেখার ধরন আসলেই প্রশংসনীয়, খুবই সুন্দর। আচ্ছা, ভালো লাগলে লাইক করবেন। পরবর্তী পর্ব ইনশাল্লাহ তাড়াতাড়ি আপলোড করব। চলুন আরেকটা নতুন জার্নি শুরু করি, আরও একটা নতুন উপন্যাসের জগতে ঘুরে আসি। আসলে আমি উপন্যাস পড়লে আমার মনে হয় ওই জগৎ থেকে আমি ঘুরে আসছি। ওইখানে প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা ঘর মনে হয় যে আমার বাড়ি, আমার ঘর। আমি প্রত্যেকটা ক্যারেক্টারকে ফিল করতে পারি, আমার অনেক ভালো লাগে সেটা। আশা করি আপনারাও এরকম ফিল করেন, জানাবেন কমেন্ট বক্সে।